হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে আমার একদম নিজস্ব অভিজ্ঞতা, আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেগুলোই আজকে তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওর কথাগুলো হচ্ছে আমার যে বেবি বয় আছে, ও হওয়ার সময় আমার প্রেগনেন্সিতে কি কি সিমটমস ছিল, কি কি লক্ষণ ছিল, তো সেগুলো আজকে তোমাদেরকে বলবো আমি। তো চলো শুরু করি ভিডিওটা। তো প্রথমেই আমি বলি, প্রেগনেন্সির সময় কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সিমটমস থাকে, ঠিক আছে? আলাদা আলাদা সিমটমস থাকে, আলাদা আলাদা সব কিছুই, মানে কোনো কোনো সময় সেটা সিমিলার হয়ে যায়, কোনো কোনো সময় এক হয়, বাট কোনো কোনো সময় সেটা আলাদাও হয়, ঠিক আছে? আমার যেটা হয়েছে সেটা তোমার ক্ষেত্রেও সেম হবে, সেটা কিন্তু আমি কখনোই বলি না, কিন্তু কিছু কিছু সময় আমাদের অনেকটা কিছু কিন্তু মিলে যায়। তো চলো এই কথাগুলো সাইডে রেখে যেটা মূল কথা সেটা বলি। তো প্রথমেই বলি সকালবেলাটা, ঠিক আছে? প্রেগনেন্সির শুরুতে আমার সকালবেলাটা, অনেকের কিন্তু দেখবে মানে শুনতে পাবে তোমরা যে মর্নিং সিকনেস যেটা বলে, মানে সকালবেলাটা খুবই খারাপ, মানে সকালে ঘুম থেকে উঠলেই একটা বমি বমি ভাব বা মাথা ঘোরা, এইসব প্রবলেমগুলো কিন্তু হয়। কিন্তু আমার ক্ষেত্রে সেগুলো একদমই ছিল না। সকালবেলাটা আমার একদম ফ্রেশ, একদম মানে আমি সকালে উঠে মনে হতো যে না, আমার শরীরে কোনো রকম কোনো প্রবলেম নেই। সকালে আমি খুব ভালোভাবে ঘুম থেকে উঠতাম, তারপর যতটুকু খাওয়া দাওয়ার বিষয়টা আমি তোমাদেরকে পরে বলছি। কোনো রকম মাথা ঘোরা বা বমি কোনো কিছুই কিন্তু আমার সকাল দিকটাতে হতো না, তার মানে আমার কোনো ধরনের মর্নিং সিকনেস ছিলই না। কিন্তু সন্ধেবেলা যেই তোমার দুপুর দিকটা পার হয়ে একটু বিকেলের পরে সন্ধ্যার দিকটা চলে আসতো, তখন কিন্তু মানে আমার যখনই সন্ধ্যাটা হতো তখনই আমার প্রচণ্ড মাথা ঘোরা, তখন আমার কিছু মানে কোনো কিছুই ভালো লাগতো না, খালি যে মনে হতো যে একটা অন্ধকার ঘরের মধ্যে জাস্ট শুয়ে থাকি, মানে প্রচণ্ড বমি। পুরো সারাদিনে দু একবার যদি বমিটা হতো, কিন্তু সন্ধ্যাবেলা সেটা হবেই। সন্ধ্যাবেলা মানে বমিটা একদম ম্যান্ডেটারি ছিল, সেটা হবেই। সন্ধ্যাবেলা আমার খুব বমির প্রবলেমটা হতো। তারপর মাথা ঘোরা, প্রচণ্ড মাথা ব্যথার একটা সমস্যা ছিল, এগুলো সব আমার সন্ধ্যার দিকে হতো। সকালবেলাটা আমার কোনো রকম প্রবলেম ছিলই না। আর এই যে বমিটার কথা আমি বলছি, এটা কিন্তু মানে আমি যখন বুঝতে পারলাম যে আমার মানে মানে আমি মা হতে চলেছি, তখন থেকেই যে আমি জানার পর থেকেই আমার একটা বমি ছিল। মানে সারাদিনে আমি কম করে 5 থেকে 6 বার বমি করতাম, ঠিক আছে? যেটাই মানে একটু জল খেলেও বমি, যাই খেতাম তাই বমি, ঠিক আছে? শুধু সকালবেলাটা একটু ভালো কাটতো, তারপর থেকে সারাটা দিন এরকম। আর সন্ধ্যার পরে সেটা খুব বেশি হতো, ঠিক আছে? তো এই বমিটা আমার মোটামুটি 5 থেকে 6 মাস, 5 মাস না, আমি 5 মাস বলবো, 5 মাসের শেষের দিকে একদম। তারপরে বমিটা ছিল না, যদি হঠাৎ হতো সেটা সপ্তাহে কোনো দিন, একদিন, 2 সপ্তাহ, 1 সপ্তাহ পর পর হতো, কিন্তু 5 মাসের পরে সেটা বন্ধ হয়ে গেছিল, তারপরে হয়নি। তারপরে খাওয়া দাওয়ার বিষয়টা যেটা আমি বলবো, আমি কিন্তু মানে প্রথম দিকটাতে কিছুই খেতে পারতাম না, ঠিক আছে? যাই খেতাম সেটাই প্রচণ্ড বমি, খেলেই বমি হতো, আর কিছু দেখলেই সেটা একটা মানে খাওয়ার কোনো রকম একটা ইচ্ছা নেই, এরকম একটা মনে হতো। কিন্তু সেই যে 5 মাসের পর থেকে যখন আমার বমিটা কমলো, তারপর থেকে আমি যতটুকুই খেতাম, মানে পরিমাণে কিছু অল্প একটু বেশি, মানে আগের তুলনায় একটু বেশি, কিন্তু সেটা একদম নিরামিষ খাবার থাকতো। আমিষ কোনো কিছু আমার ভালো লাগতো না, মাছ, মাংস, ডিম কোনো কিছুই আমার একদম ভালো লাগতো না। আমি ওগুলো দেখলেই আমার বমি, মানে খেলেই একটা মনে হতো না, এটা ভালো লাগছে না খাওয়াটা। তো নিরামিষ খাওয়াটার দিকে আমার বেশি একটা রুচি ছিল, তো আমি নিরামিষটাই বেশি খেতাম। তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে শরীরের আমার যেটা আমরা সবসময় ফলো করি, যে আমাদের পেটের নাভিটা, আমাদের বাড়িতে কিন্তু কোনো বয়স্ক কেউ থাকলে তারা কিন্তু সবসময় সেটাই ফলো করে, যে নাভিটা কীরকম হয়েছে দেখতে, সেটার ওপর নাকি ডিপেন্ড করে ছেলে কিংবা মেয়ে। কিন্তু সেটা আমি পুরোপুরিভাবে জানি না যে ওটা দেখেই বোঝা যায় কিনা, কিন্তু আমার যেটা হয়েছিল আমি সেটা তোমাদেরকে বলবো। আমার সময় কিন্তু নাভিটা অনেকটা ফুলের মতন বাইরের দিকেও ছিল না,
বা খুব বেশি বড় সেটাও ছিল না। আমার নাভিটা যেরকমই সেরকম, মানে আমার নাভিটা একটু ভেতর দিকে গর্ত টাইপের, তো ওইটা আরেকটু বড় হয়ে গেছিলো, আর জিনিসটা ভেতর দিকেই ছিল, সেটা বাইরের দিকে ফুল বা কোনো কিছুর মতো ছিল না, জাস্ট ওরকমই একটু একটু বড় লাগতো দেখতে, একটু ছড়ানো, বাট নাভিটার ভেতর দিকেই ছিল। তারপর আমরা যেটা একটা জিনিস দেখি সেটা হচ্ছে স্পট, মানে আমাদের পেটের এই নিচ থেকে কিন্তু একটা দাগ ওঠে, ঠিক আছে, অনেকের হয় বা অনেকের হয় না। এটাও কিন্তু আমরা অনেক সময় দেখি, বা বাড়ির যে বয়স্ক ঠাকুমা দিদিমারা রয়েছে তারা কিন্তু সেই দাগটা ফলো করেও ছেলে কিংবা মেয়ে সেটা আমাদেরকে বলে। আমার সময় দাগটা যে অনেকের দেখবে দাগটা ওপর দিকে থাকে, মানে এই দিকটার ওপর দিকে, অনেকের এই দিকটা নিচের দিকে থাকে। তো আমার সময় এটা নিচের দিকেই ছিল, মানে এই নিচ থেকে নাভি পর্যন্ত ছিল, এটা ওপর দিকটাতে আর ছিল না, ঠিক আছে। আর দাগটা যে ছিল, দাগটা কিন্তু হালকা, মানে বোঝা যায় একটা দাগ, কিন্তু একদম হালকা ছিল। আমি কিন্তু অনেকের সময় দেখেছি যে দাগটা অনেকটা ভারী হয়, মানে মোটা করে অনেকটা কালো ওপর দিকে বা নিচের দিকে, কিন্তু আমার সময় সেটা ছিল না, সেটা নিচের দিকেই ছিল, কিন্তু একদম হালকা রকমের ছিল, ঠিক আছে। এই ছিল আমার কয়েকটা লক্ষণ। তারপর যেটা সমস্যা ছিল আমার প্রচণ্ড দাঁত, মানে প্রেগনেন্সির লাস্টের দিকে দাঁতের প্রবলেম ছিল প্রচণ্ড, মানে দাঁতের এই যে মাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছি, এই মাড়িগুলো দিয়ে প্রচণ্ড ব্লিডিং হতো, মানে ওই 5-6 মাসের পর থেকে মাড়িগুলো পুরো একদম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল। তো সেটার জন্য আমি দাঁতের ডক্টরকেও দেখিয়েছি, তো উনি বলেছিল যে শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে এটা হয়, বাট এটার জন্য কোনো রকম ওষুধ দেয়নি, কারণ তোমরা সবাই জানো যে প্রেগনেন্সির সময় আমরা বেশিরভাগ ওষুধই আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, আমরা খেতে পারি না, সে কারণে আমিও খেতে পারিনি। তো আমি ওটার জন্য অনেকটা প্রবলেম হয়েছিল, দাঁতের প্রবলেমটার জন্য আমার, কিন্তু সেটা আমার কোনো রকমভাবে আর কমেনি, একদম বেবি হওয়ার পর মানে কোনো মেডিসিন ছাড়াই একাভাবেই কমে যায়, ঠিক আছে। তারপর আমি যেটা বলবো, অনেকে কিন্তু আমরা বলি যে ছেলের মা দেখতে খারাপ হয় বা মেয়ের মা দেখতে সুন্দর হয়, মানে এটা হচ্ছে কিছু বয়স্ক ঠাকুমা দিদিমাদের কথা। তো আমি জানি না এটা কতটা সত্যি, কিন্তু আমার সময় যেটা হয়েছিল, আমার শরীর মানে অনেকটাই, আমি দেখতে মানে আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছিলাম, মানে শরীরের ওয়েটটা সেরকমভাবে আমার বাড়েনি, মানে আমার প্রেগনেন্সির সময়, মানে প্রেগনেন্সি আসার কিছুদিন আগে আমার ওজন ছিল 55 কেজি, ঠিক আছে। তারপর যখন প্রেগনেন্সির প্রথম দিকটাতে আমি একদমই খেতে পারতাম না, তখন আমার ওয়েট হয়েছিল 48 কেজি, ঠিক আছে, 48 কেজি। তারপর আমি ডক্টরকে আবার দেখিয়েছিলাম, তো উনি বলেছিল যে এই সময় ওয়েটটা বাড়ানো উচিত। তো তারপর যখন আমার বমিটা কিছুদিন কমার পর যখন আমি হালকা একটু খেতে পারছিলাম, তারপর মোটামুটি আমার ওয়েটটা একটু বেড়ে 51 হয়েছিল, মানে 51 কেজি হয়েছিল। তো ওজনটা আমার অনেকটাই কমেছিল। তো আর মানে তখন আমি ঘুমোতে পারতাম না ঠিক করে, ঘুমের খুব প্রবলেম ছিল, সেই কারণে চোখের নিচে ডার্ক সার্কেল, আর মানে অনেকটাই খারাপ হয়ে গেছিলাম, মানে মুখ টুক শুকিয়ে, গালের এগুলো একদম, মানে ওই যে কথায় যে বলে ছেলের মা দেখতে খারাপ, ব্যাপারটা সেরকমই, আমি সঠিক জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এটাই হয়েছিল, আমার চেহারাটা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। তারপর আরও কিছু সিমটমস আমি যেগুলো বলবো তোমাদেরকে, সেগুলো তারও কি বলি, আমার কিন্তু কোনটা, মানে অনেক ধরনের প্রবলেমই তো ছিল, সব কিছু তো মনে রাখা সম্ভব থাকে না, কিন্তু তবে আমি কিছু মনে করে তোমাদেরকে বলছি। তারপর পা ফোলা, আমার কিন্তু কোনো রকম পা ফোলার সিমটমস ছিল না, মানে পায়ের, মানে অনেকের কিন্তু প্রেগনেন্সিতে পা ফোলে প্রচণ্ড, কিন্তু আমার কোনো পা ফোলার প্রবলেম ছিল না। ঘুমোতে পারতাম না ঠিকঠাক করে, ঘুমের সময় প্রচণ্ড প্রবলেম হতো, যখনই ঘুমোতে যেতাম তখনই এই মানে বারবার বাথরুম পেতো, এটা তো প্রেগনেন্সিতে সবারই হয়ে থাকে, তা আমার ওই সমস্যাগুলি খুব ছিল। আর খাওয়া দাওয়ার অরুচিটা তো আগাগোড়াই ছিল, তো বাথরুমের সমস্যাও ছিল, আর প্রচণ্ড ব্যথা ছিল পিছনের, মানে পিঠের দিকে ব্যথা, এটাও কিন্তু নর্মালি প্রেগনেন্সিতে হয়ে থাকে, কারণ আমাদের পেটটা যখন বেশিটা বেড়ে যায় তখন পিঠের হাঁটিটার মধ্যে অনেকটা বেশি প্রেশার পড়ে, সেই কারণেও এগুলো হয়। তো এই ছিল আমার কিছু সিমটমস। তো আরও অনেক কিছুই ছিল যেগুলো অনেকটা কিছু আমার মনে নেই, আর অনেকগুলো যেগুলো সিমটমসগুলো ছিল সেগুলো প্রেগনেন্সিতে নর্মাল, সবারই হয়ে থাকে। তো যেগুলো কিছু একটু অন্যরকম সেগুলো তোমাদেরকে বললাম আমি।
তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আর ভিডিও শেষেই আমি একটা কথাই বলবো যে ছেলে আর মেয়ে কিন্তু উভয়ই সমান, তাই কেউ মেয়ে হলে মনে কষ্ট নিয়ে সেটা মনে করো না। ছেলে আর মেয়ে আমাদের কাছে সবাই কিন্তু সমান। তো যারা নতুন মা হচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, আর যারা চেষ্টা করছো তাদের জন্য অনেক আশীর্বাদ যে যাতে তোমরা তাড়াতাড়ি মা হতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো সবাই, টাটা সবাইকে।